আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন পাঠে। আমরা জানি যে একে একে সবগুলো বিষয়ই ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস চালু করেছে। সমাজবিজ্ঞান তার ব্যত্যয় নয়, তারই ধারাবাহিকতায় আজকে আমি খন্দকার মার্জিয়া শবনম, প্রভাষক সমাজবিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, তোমাদেরকে সমাজবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠটি শুরু করতে যাচ্ছি। তোমাদের জানা আছে সমাজবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। আমরা এই অধ্যায়টির প্রথম পাঠে যে শিখন ফলগুলো রেখেছি, সমাজের ধারণা, বৈশিষ্ট্য, কার্যাবলী, সমাজ বিবর্তনের ধারা ও বিভিন্ন সমাজের মধ্যে তুলনা, সংস্কৃতি ও সভ্যতার ধারণা ও পারস্পরিক সম্পর্ক আমরা এই অধ্যায়ে শিখতে পারবো। আমরা জানি যে যে কোনো বিদ্যা বা শাস্ত্রে কিছু নিজস্ব প্রত্যয় বা কনসেপ্ট থাকে, যেগুলো না বুঝলে আমরা সেই বিষয় সম্পর্কে অবগত হতে পারি না। সমাজের ধারণা, আমরা একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। আমরা জানি যে কোনো মানুষই সমাজ ছাড়া থাকতে পারে না। যেখানে মানুষ আছে সেখানেই সমাজ গড়ে ওঠে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা খুব দারুণভাবে প্রাসঙ্গিক, যে মানুষের ধর্মই এই যে সে অনেকে মিলে একত্রে বাস করতে চায়। একলা মানুষ কখনোই পূর্ণ মানুষ হতে পারে না, অনেকের যোগে তবেই সে নিজেকে 16 আনা পেয়ে থাকে। ইংরেজ কবি জন ডন বলেছেন, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। আমরা রবিনসন ক্রুসোতে হয়তো দেখতে পাই যে একা মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে, কিন্তু সমাজে আজ পর্যন্ত কোনো মানুষ একা বেঁচে থাকতে পারেনি। এখানে সমাজের সংজ্ঞা চেষ্টা করা হয়েছে। আমরা জানি বিশিষ্ট আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকআইভার এবং পেইস তারা বলছেন যে সমাজ হলো বিভিন্ন প্রথা ও পদ্ধতি, কর্তৃত্ব, পারস্পরিক সাহায্য, গোষ্ঠী ও শ্রেণীসমূহ এবং মানুষের আচরণ ও স্বাধীনতা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা, বিশেষ করে যা জটিল এবং সদা পরিবর্তনশীল। এখানে একটা জিনিস খুব ভালোভাবে আমরা খেয়াল করি, সমাজ মানেই হচ্ছে পরিবর্তনশীল এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এবং তারপরেই সবচেয়ে বিখ্যাত যে সংজ্ঞার যে অংশটি আমরা জানি, অন্য কথায় সমাজ হলো সামাজিক সম্পর্ক সমূহের জাল, নেটওয়ার্ক অফ রিলেশনশিপস। এরপরে আমরা আরো এখানে সংজ্ঞা দেখতে পাচ্ছি মরিস গিন্সবার্গের, ব্রিটিশ সমাজবিজ্ঞানী। তিনি বলছেন মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কই সমাজের অন্তর্ভুক্ত। তিনি এখানে কোনো কিছুকে বাদ দিচ্ছেন না, অর্থাৎ সম্পর্কের উপর ভিত্তি করে সমাজ গড়ে উঠবে। সাধারণভাবে বলা যায়, এখানে আমি কোট করছি, এটা হচ্ছে ফজলুর রশিদ খান, এফ.আর. খান, বাংলাদেশের বিখ্যাত সমাজতাত্ত্বিক। তার সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব বইতে তিনি বলছেন, কোন একটি সাধারণ ভূখণ্ডে বসবাসরত নিজেদের মৌলিক সামাজিক চাহিদা পূরণের জন্য সমষ্টিগতভাবে সহযোগিতারত একই সাধারণ সংস্কৃতির ধারক এবং স্বতন্ত্র সামাজিক একক হিসেবে কার্যরত একটি সংগঠিত জোটবদ্ধ বা যৌথবদ্ধ জনসংখ্যাই হচ্ছে সমাজ। তো তোমরা মোটামুটি সমাজ সম্পর্কে একটু ধারণা পেলে। আমরা জানি আমরা সবাই সমাজে বাস করি এবং আমরা এখন করোনার এই দুর্যোগে আমরা বুঝতে পারছি যে আসলে মানুষ মাত্রই সামাজিকভাবে যে কোনো বিষয়কে মোকাবেলা করতে হয়। যাই হোক, আমরা সমাজের বৈশিষ্ট্য এবং কার্যাবলীতে চলে যাই। ম্যাকআইভারের মতে সমাজে 4টা বৈশিষ্ট্য আছে। সমগোত্রীয়তা, অর্থাৎ লাইকনেস, একই রকম হতে হবে মানুষের মধ্যে, এক ধরনের যেটাকে আমরা পরে আমরা বোধ বা বিভিন্ন ভাবে আমরা নাম করেছি সমগোত্রীয়তা, অর্থাৎ একরকম হওয়া। বিভিন্নতা, ঠিক বিপরীতটা ডিফারেন্স। আমরা সবার মধ্যে একটা একতা আছে, একটা লাইকনেস আছে, আবার তার মধ্যে একটা ডিফারেন্স আমরা পাচ্ছি। পারস্পরিক নির্ভরশীলতা, ইন্টারডিপেন্ডেন্স। আমরা কেউ একা একা সবকিছু করতে পারি না, এই জন্য আমাদের অন্য মানুষের কাছে যেতে হয়। পারস্পরিক নির্ভরশীলতা, আমরা জানি কোনো মানুষই একা একা তার সকল চাহিদা পূরণ করতে পারে না, তাকে অন্য মানুষের কাছে যেতেই হবে। এরপরে আছে সহযোগিতা, অর্থাৎ আমরা প্রত্যেকটা সমাজেই দেখি পারস্পরিক সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। তো ম্যাকআইভারের এই 4টা বৈশিষ্ট্য ছাড়াও আমরা দেখি সর্বজনীনতা, অর্থাৎ সমাজ সবখানেই আছে। সদা পরিবর্তনশীলতা, যেটা একটু আগেই বলেছি, সমাজ মানেই হচ্ছে তার ধর্মই হবে সে পরিবর্তনশীল। সাধারণ জীবন প্রণালী, একটা ওয়ে অফ লাইফ গড়ে উঠবে সমাজের সদস্যদের মধ্যে, এবং সংঘ ও প্রতিষ্ঠানের উপস্থিতিও সমাজের বৈশিষ্ট্য। অর্থাৎ সমাজে প্রত্যেকটা সমাজে আমরা দেখবো যে কিছু সংঘ প্রতিষ্ঠান গড়ে উঠতে বাধ্য। সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের মধ্যে তুলনা। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস, সেখানে আমাদের খুব বেশি ডিটেলে যেতে হবে না আপাতত, কিন্তু আমরা
একটু জেনে রাখবো যে সমাজ যে বিবর্তন বা বিভিন্ন সময় ভেদে যে পরিবর্তন হচ্ছে, এটা ব্যাখ্যা সমাজবিজ্ঞানীরা যে ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছে, সেই জিনিসগুলো একটু দেখিনি। কোভেলস্কি বা তাদের মতে, এই রাশিয়ান সমাজবিজ্ঞানী বা তার ধারণার মতো আরো যারা পোষণ করেন, তারা বলছেন অভিন্ন ধারায় সমাজ, প্রত্যেকটা মানব সমাজ একটা অভিন্ন ধারায় পরিবর্তিত হবে। অর্থাৎ এক জায়গায় তাদের একটা মিল থাকতে হবে, তারা একই ধরনের প্রসেসে পরিবর্তন হয়ে যাবে। আর রৈখিক ধারা, ভিকো, কোটস, স্পেন্সার, মার্কস, এরকম সমাজবিজ্ঞানী যারা আছেন, যেমন আমরা দেখি, তোমরা কোট পড়েছো অনেক আগে, ক্লাসিক্যাল সোশিয়োলজিক্যাল থট যখন পড়েছো, তখন তোমরা দেখেছো যে কোট বলছেন যে ল অফ থ্রি স্টেজেস, 3 ধরনের সমাজের বিকাশের তত্ত্ব। আমরা স্পেন্সার পড়েছি, স্পেন্সারও এরকম বলছেন। মার্কস তার উৎপাদন প্রণালীর বিকাশ কিভাবে হবে সেই অনুযায়ী 5টা ভাগ করেছেন। আবার ভিকোর কথা জানি, তিনি 3টা বীরদের, যোদ্ধা, দেবতার, এইভাবে করে বিভিন্ন যুগ বলেছেন। তারা বলার চেষ্টা করছেন একটা রৈখিক বা লিনিয়ার প্রসেস, অর্থাৎ একে একে ধাপ শেষ করে মানব সভ্যতা একটা গন্তব্যে পৌঁছাবে। আবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে চক্রাকার ধারা, প্যারেটো বা সরোকিনের। তোমরা এখানে দেখবে যে এই তাত্ত্বিকেরা তারা বলার চেষ্টা করছেন যে মানব সমাজ ঘুরবে, অর্থাৎ তারা বিভিন্ন সময়ে, আমরা এই রৈখিক ধারার ঠিক বিপরীত ভাবে তারা বলছেন যে একটা ফেজ শেষ করে আবার তারা হয়তো সেই ফেজেই চলে আসবেন। চক্রাকার ধারা, আমরা এলিট থিওরি পড়েছি, চক্রাকার ধারা এই ধরনের ক্ষেত্রে আমরা বলছি, যেমন ইবনে খালদুনের কথাও আমরা এক্ষেত্রে বলতে পারি, যে একটা সাইকেল পূর্ণ করবে। এরপরে এছাড়া সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন সমাজ গড়ে উঠেছে। আমরা এখানে স্পেন্সারের কথা বলছি, দ্য প্রিন্সিপালস অফ সোশিয়োলজিতে যাযাবর সমাজ, আধাস্থায়ী সমাজ, স্থায়ী বসতি সমাজ, এভাবে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। এছাড়া যুদ্ধভিত্তিক ও শিল্প সমাজ, অর্থাৎ দুইটা কন্ট্রাডিক্টরি সমাজকে আলাদাভাবে বুঝে আমরা বিভিন্ন সমাজের কথা তুলে এনেছি। কৃষি ও শিল্প সমাজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক জায়গায় হচ্ছে খুব সুন্দর একটা গ্রামীণ সমাজের চিত্র, আবার এখানে আমরা দেখছি ঢাকা শহরের মধ্যজেল এলাকা, যেটা একেবারেই শহরের একটা বাণিজ্যিক চিত্র এখানে তুলে ধরছে। কার্ল মার্কসের উৎপাদন প্রণালী বিকাশের ক্ষেত্রে একটু আগে যেটা বলেছি, 5 ধরনের সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা তোমরা যখন মার্কস পড়ছো তখন সেটা খুব ভালো করে চলে আসবে। এরপরে আমরা যাচ্ছি সংস্কৃতি এবং সভ্যতায়। সমাজ বিজ্ঞানের সবচেয়ে মজার একটা অংশ হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতা। আমরা একেবারে সে বিখ্যাত সংজ্ঞাটা জানি যে কালচার ইজ হোয়াট উই আর, আর সিভিলাইজেশন হচ্ছে হোয়াট উই হ্যাভ। এখানে ইবি টাইলরের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা আমরা এখানে তুলে এনেছি। তিনি বলছেন কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল, একটা সমগ্র, জটিল সমগ্র, which includes knowledge, জ্ঞান, বিলিফ, বিশ্বাস, আর্ট, কলা, মোরালস, নৈতিকতা, ল, আইন, কাস্টম, প্রথা, and any other capabilities and habits acquired by man as a member of society. সংস্কৃতি একাধারে ব্যক্তিক্রিয়ার ফল ও ব্যক্তিক্রিয়া নির্ধারক, এটা বলেছেন আমেরিকান সমাজবিজ্ঞানী চ্যালকট পার্সন্স। তার মতে সংস্কৃতির 3টা রূপ বা মাত্রা। কালচার ইজ টু বি লার্ন, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা টি হবে। সংস্কৃতি হচ্ছে যেটা শেখা যায়। কালচার ইজ টু বি শেয়ার, অর্থাৎ সংস্কৃতি শিখে নিতে হবে, এটা প্রাকৃতিক না, শেয়ার, যেটা আমরা পরস্পরের সাথে শেয়ার করিনি, একজনের থেকে আরেকজন প্রভাবিত হয়। কালচার ইজ টু বি ট্রান্সমিটেড। আমরা দেখি যে একটা গ্রামীণ সমাজ থেকে হঠাৎ করে শহরের সমাজে চলে গিয়ে আমরা সেখানে দেখি যে কালচারের একটা ট্রান্সমিশন হয়। আমরা এই যে আকাশ সংস্কৃতি বলি বা যাই বলি, আমরা দেখছি যে বিভিন্ন সমাজের সংস্কৃতি আমরা একে একে গ্রহণ করছি বা কিছু নিজেরাও কিছুটা তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। এখন সমাজবিজ্ঞানী শেফারের মতে সংস্কৃতির উপাদান, 4টা উপাদানের কথা থেকে বলছেন, ভাষা, আদর্শ, প্রথা এবং মূল্যবোধ। এছাড়াও আরো কিছু উপাদান আছে, লোকাচার, লোকরীতি, প্রতীক, জ্ঞান, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। সংস্কৃতি প্রধানত 2 ভাগে বিভক্ত, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি। তোমরা খুব ভালো করেই জানো, বস্তুগত হচ্ছে যা দেখা যায়, আর অবস্তুগত যা দেখা যায় না। বস্তুগত বললে আমি রাস্তাঘাট বলতে পারি, আমি দালান কোঠা বলতে পারি, বিভিন্ন কলপজ্জ বলতে পারি, যন্ত্রপাতি বলতে পারি। আর অবস্তুগত বললে আমি বলতে পারি এই যে আমি পড়াশোনা করছি, আমি যে বিশ্বাস ধারণ করছি, আমি যে গান করছি। ম্যাকাভারের মতে, ওই যে একটু আগে যেটা বললাম, সংস্কৃতি হলো আমরা যা, আর সভ্যতা হলো আমাদের যা আছে। সাধারণ অর্থে বস্তুগত সংস্কৃতির চরম বা চূড়ান্ত বিকাশের সভ্যতা, এবং এটা আন্তনির্ভরশীল ও আন্তঃক্রিয়াশীল, একটা আরেকটা থেকে তুমি আলাদা করতে পারবে না। সংস্কৃতি হচ্ছে যদি আত্মা হয়, সভ্যতা হচ্ছে তার দেহ। এখন তোমাদের বাড়ির কাছে দিয়ে দিব
এই যে বিভিন্ন সমাজের কথা বললাম, তোমরা একটা তালিকা তৈরি করবে কি কি সমাজ তোমার অভিজ্ঞতায় ধরা পড়েছে, সেই সমাজগুলো তুমি তালিকা করে সেগুলো নামকরণ করবে। এরপরে দ্বিতীয়, তোমার অভিজ্ঞতা থেকে সংস্কৃতি ও সভ্যতার কয়েকটি উপাদান লেখো। আমরা গদবাধা বইতে যেগুলো পড়েছি সেগুলো ছাড়াও তোমার মাথায় কি আসছে, তোমার অভিজ্ঞতা কি বলে সংস্কৃতি এবং সভ্যতার সেই উপাদানগুলো জানতে চাচ্ছি। তো আমার সংক্ষিপ্ত ক্লাস পাঠ 1 আজকের মধ্যে শেষ করছি। আগামী পাঠের জন্য তোমাদের আমন্ত্রণ রইল এবং বাড়ির কাজগুলো আশা করি করবে। আর কোনো ধরনের যদি জিজ্ঞাসা প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে লিখে দিতে পারো। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী পাঠে এই অধ্যায়ের যে আরো যে বিষয়গুলো আছে মৌলপ্রত্যয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।